কেটে গেছে আরো 2টো দিন। গতকাল রুবি আর জনি ফিরে গেছে নিজেদের নিরে। টুসির সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষার প্রস্তুতি চলছে। টুসি বাসায় যতটা শান্ত, কলেজে ঠিক ততটাই নম্র ভদ্র। তবে রেগে গেলে খুব সিরিয়াস হয়ে যায়। তার ক্লাসে সবার ছোট হয়েও পড়ালেখায় সবার উপরে থাকায় অনেক মেয়েরাই হিংসা করে তাকে। এই হিংসা করার পেছনে আরো একটা কারণ হলো টুসির দুধে আলতা গায়ের রং। দেখতে মাশাআল্লাহ, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। আগের মতো খাবার এখন সে খেতে পারে না। খেতে পারে না ঠিক তা নয়, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হয়ে আগের মতো এখন আর সে খায় না। তাই চিকন গড়নের পাতলা শরীরটা চোখে লাগার মতো তার। কোমর ছুঁয়েছে কালো রেশমি চুলে যেন ঢেউ খেলানো। টুসি যেই কলেজে পড়ে সেটা মূলত একটা ভার্সিটি। রুনাও ওই কলেজের অনার্স 4th বর্ষের ছাত্রী। নিয়মিত ক্লাস না হওয়ায় সে অনিয়মিত ছাত্রী বললেই চলে। টুসি প্রতিদিনই কলেজে আসে। এইচএসসি মানে পড়া, অনেক প্যারা। সুন্দর হওয়ায় কলেজের টুসির বিষয়ে অনেক ছেলেরাই বেশ আগ্রহ দেখায়। বড় ক্লাসের মেয়েরা অবশ্য টুসিকে ভীষণ স্নেহ করে। শুধু নিজের ক্লাসের মেয়েরাই ব্যতিক্রম। তবে টুসির খুব কাছের বন্ধু আছে 2টি। এই 2 বন্ধু টুসির বিষয়ে সব কিছুই জানে। এমনকি সে বাল্যকালে ধর্ষিতা, বিবাহিতা এটাও জানে। বাকি সবারই বিষয়গুলো অজানা। আর যাই হোক, সবার কাছে তো আর সবকিছু বলা যায় না। 2 বন্ধুর মধ্যে এক মেরুন, দ্বিতীয় হচ্ছে শাপলা। শাপলার মা কিছুদিন আগে মারা যাওয়ায় তার পড়াশোনা আপাতত বন্ধ। বাকি মেরুন টুসির সবচাইতে কাছের বন্ধু এখন। বাংলা সাহিত্যিক ক্লাসের পর অফ ক্লাস চলছিল টুসির। তাই মেরুন আর টুসি মিলে ক্লাস থেকে বাইরে বেরিয়ে কলেজের মাঠের বাউন্ডারির এক সাইডে সিমেন্টের তৈরি বেঞ্চে বসবে বলে হাঁটছিল। এমন সময় অনার্স 3য় বর্ষের 4জন ছেলে টুসি আর মেরুনের সামনে এসে হাত দিয়ে তাদেরকে থামিয়ে দেয়। টুসি মাথা নিচু করে সরে যেতেই সেই ছেলেগুলো আবারও টুসিকে আটকে দেয়। বেশ কিছুদিন ধরেই এদের মধ্যে ফাইসাল নামের ছেলেটা টুসিকে বেশ বিরক্ত করছিল। কলেজের পাশেই তাদের বাসা, তাই আলাদা একটা দাপট নিয়েই চলাফেরা করে। ভদ্রতার খাতিরে টুসি কিছুই বলেনি এতদিন, কিন্তু আজ এইভাবে তাদের পথ আটকানোতে টুসি ভীষণ ক্ষেপে যায়। এটা দেখে ফাইসাল বলে, সুন্দরী মেয়েদের এত অহংকার হয় কেন বলো তো? ফোন নাম্বারটা পাঠিয়ে দিয়েছি, অহংকার না দেখিয়ে একটা মিস কলও তো দিতে পারতে। পথ ছাড়ুন। পথ আটকানোর ইচ্ছেটা আমার ছিল না। যদি তুমি ফোন দিতে, আমি কিন্তু প্রিন্সিপালকে আপনাদের নামে অবজেকশন জানাবো। তাই নাকি? এত দেমাগ? সুন্দরী হয়েছে বলে কি নিজেকে কি ক্যাটরিনা কাইফ মনে করো? আমি নিজেকে কিছুই মনে করি না। দেখুন ভাইয়া, আমার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। ইয়া, তোমার ফোন নাম্বারটা বলো, তারপর ছেড়ে দিচ্ছি। দেখুন ভাইয়া, ভাইয়া ও ফোন ব্যবহার করে না, আমাদেরকে যেতে দিন। আহ, ভাইয়া নয়, ভাইয়া নয়, বলো সাইয়া। চুপ, তোমার ফোন নেই? আচ্ছা যাও, কালকে একটা ফোন আমি কিনে দেব, তখন কিন্তু সারা রাত জেগে আমার সাথেই কথা বলতে হবে। নাকের পাটাটা ফুলে ওঠে টুসির। সে কি বলেছে তাকে ফোন কিনে দিতে? যত সব। মেরুন টুসির হাতটা চেপে ধরে বলে, দেখুন, ভদ্রভাবে আপনাদেরকে বলছি, আমাদেরকে যেতে দিন। তা না হলে আমরা কিন্তু সত্যি সত্যি প্রিন্সিপালের কাছে যাব। চল টুসি। ফাইসাল মেরুনের হাতের বাজুটা ধরে টেনে নিয়ে বলে, ভয় দেখাচ্ছ? যাও। ও, ও এখানে থাক, তুমি প্রিন্সিপালকে ডেকে এখানে নিয়ে এসো। আমরা এখানেই দাঁড়িয়ে আছি, প্রিন্সিপালের সামনেই ওর সাথে কথা বলবো, দেখি প্রিন্সিপাল কি করতে পারে। মেরুন এক প্রকার কেঁদে দেয়। বুঝতে পারে এরা সহজ ভাষা বুঝবে না, তাই একটু সরে যে ফোন করে রাফির মামাতো ভাই সুজনের কাছে, যে এই কলেজেরই পড়ে 4th বর্ষে। রাফির মামারা সবাই বর্তমানে এখানেই সেটেলড হয়েছে এবং একই কলেজে পড়ে তারা। রাফির ছোট হওয়ায় সম্পর্কে টুসির দেবর হয় সুজন। টুসির বন্ধু হওয়াতে ফেসবুকে মাঝে মাঝে হাই হ্যালো হয়েছে কয়েকবার মেরুনের সাথে সুজনের। ফাইসাল মেরুনকে সরে যেতে দেখেই হেসে দেয়। তারপর টুসিকে বলে, তারপর সুন্দরী, কথা দিচ্ছি গ্রাজুয়েশন কমপ্লিট হলে তোমাকেই বিয়ে করব। তবে তুমি যদি চাও এখনই বিয়ে করতে পারি তোমাকে। আমার তাতে কোনো আপত্তি নেই, বুঝলে? ভেবে চিন্তে আমাকে জানিও কেমন? আর কাল ফোন কিনে দেওয়ার পর সারা রাত কথা বলবে কিন্তু। টুসি রাগে ফুঁসছে
এটা দেখে ফাইসাল বলে, তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? আচ্ছা, এই নাও আমার ফোনটা, তুমি রেখে দাও। আগামীকাল নতুন ফোন হাতে পেয়ে আমারটা আমাকে দিয়ে দিও। টুসি ফাইসালের হাত থেকে ফোনটা নিয়ে সজোরে একটা আছাড় দিল নিচে। সঙ্গে সঙ্গে কয়েক টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল ফোনের অংশবিশেষ। ফাইসাল হঠাৎ এমন একটা ঘটনায় আহাম্মক হয়ে দাঁড়িয়ে রইল। ফাইসালের বন্ধুরা আইফোনের টুকরো টুকরো অংশের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। টুসি ফাইসালের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে চলে এসে একটা সিমেন্টের তৈরি বেঞ্চে গিয়ে বসল। মেরুনের ফোনে সুজনকে সবটা বললে 10 থেকে 15 মিনিট পরে সেখানে উপস্থিত হয় সুজন আর মেরুন। টুসির মুখ রেগে পুরো লাল হয়ে আসে, চোখ দুটো অশ্রুতে টইটম্বুর। সুজন এটা দেখে টুসির পাশে ধীরে বসে বলে, ফোনটা তাহলে ভেঙেই ফেললি? পাশেই তাকিয়ে সুজনকে দেখে টুসির চোখ থেকে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই সুজন ভাইকে টুসি ভীষণ শ্রদ্ধার চোখে দেখে। গত 3 বছর ধরেই প্রতিনিয়ত সুজন ভাই তাদের বাসায় আসা যাওয়ায় খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে তাদের মাঝে। তার পচা বরটাকে নিয়ে হাজার হাজার অভিযোগ করেছিল এই সুজন ভাইকে। রাফির বিষয়ে হাজারটা অভিযোগ হজম করে কত সুন্দর করে টুসিকে বুঝিয়ে অনেকটা আপন করে নিয়েছে সুজন। কলেজে এসেও যথেষ্ট গাইড দিয়েছে সুজন টুসিকে। তাই তো সুজনকে দেখে টুসি থমথমে গলায় সুজনকে বলল, আপনি এখানে? আসতে হলো। তারপর ফোনটা যে ভেঙে ফেললি, যদি ওরা তোকে অপমান করতো? ভয় করি না আমি সুজন ভাই, আমি কোনো অপরাধ করিনি। কাঁদছিস কেন পাগলি এইভাবে? চল, আজ আর ক্লাস করতে হবে না, তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আর চিন্তা করিস না, আমি দেখছি এদের বিষয়ে। কি ব্যাপার রাফি, এখানে বসে আছিস এইভাবে যে? ফিরবি না আজ, নাকি এখানেই থাকার চিন্তা ভাবনা করছিস? ফিরে যে তো সেই একা একাই থাকতে হবে, তার থেকে এখানে বেশ ভালোই লাগছে। প্রকৃতির খোলা বাতাসটা খুব মিস করছি। জানিস, এখানে সেই আমেজটা না নেই যেটা আমার দেশের মাটিতে আছে। কেমন যেন সব কিছুই চকচকে ভাব প্রকৃতির, কিন্তু কিছুই যেন নেই। সব কিছু হাতে ধরে সাজানো। নিজের দেশের স্বাদ কি আর অন্য দেশে পাওয়া যায় রে? হ্যাঁ, অর্থ সম্পদের অভাব নেই, কিন্তু মনের শান্তি তো সেই দেশেই পড়ে আছে। এখানে সুখ আছে, তবে শান্তি চোখের ধাঁধা মাত্র। এক কাজ কর, ছুটি নিয়ে কিছুদিন দেশে গিয়ে ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। দেশে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। মনের শান্তি না পেলেও সুখ তো পেয়েছি। দেশে থাকলে শান্তি সুখ কোনোটাই পেতাম না, বরং তিলে তিলে প্রতিনিয়ত। উফ, একটু বেশি ভেবে ফেলেছিস না তুই মনে হয়? একবার সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করে দেখতে তো পারিস। তুই বুঝবি না, আর আমি কাউকে বোঝাতেও পারবো না। কি করবি তাহলে? আমাদের ফ্ল্যাটের ওপরে মাঙ্কুয়া নামে একটি মেয়ে আছে, মনে আছে তোর? ওই যে তোর জন্য খাবার রান্না করে নিয়ে আসে ওর মা বাবা, খেতে যেতে বলে ওদের সাথে ওরা তো। তো মাঙ্কুয়া লাভস হিমি। ওর বাবা মা বিয়ের কথা বলছিল। মেয়েটা স্টাবলিশড, যথেষ্ট ভালো। ভাবছি রাজি হয়ে যাব। হোয়াট, তুই বিবাহিত? এটা কি ওরা জানে? জানে। এই বিয়ে ওদের কাছে কোনো ম্যাটার করে না, আর আমার কাছেও এই বিয়ে ভিত্তিহীন। তখন আমি ভুল ছিলাম, তাই তো মমের কথা শুনে সেদিন বড় ভুল করেছি। নিজের জীবন থেকে 5টা বছর বিসর্জন দিয়েছি, কিন্তু এবার সেই ভুল আর করব না। ডিভোর্স দিয়ে নিজের ভুলটা শুধরে নেব। ভুল করছিস আবারও। 5 বছর একটা দুইটা দিন নয়, কিন্তু এই 5টা বছরে অনেক কিছুই পাল্টে গেছে। বিশ্বাস না হলে একবার যেয়ে দেখ। আমিও তো পাল্টে গেছি, তোর এটা বিশ্বাস হচ্ছে না? রাতের অন্ধকারে ব্রিজের মাথায় দাঁড়িয়ে রাফি আর তার কলিগ মাহাতাবের সাথে কথাগুলো বলছিল এতক্ষণ। 1.5 ঘন্টা। এইটুকু সময়ে রাফি গুনে গুনে 7টা সিগারেট শেষ করেছে। আগে রাফি আর এখনকার রাফির মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। রাত 2টা 2:30টাও তার কাছে কেবলই সন্ধ্যা মনে হয়। যে ছেলে 1 কাপ চায়ের নেশা ছিল না, সে এখন অনায়াসে স্মোক করে। মাঝে মাঝে তো ক্লাবে যে ড্রিঙ্কও করে।
রাতে মাতাল হয়ে ফ্ল্যাটেই ফেরে। বাধ্যগত ডিসিপ্লিন মেনটেন করা ছেলেটা অবাধ্য উচ্ছন্ন হয়ে একাকী জীবন কাটাচ্ছে। আজ রুনাকে দেখতে পাত্রপক্ষ এসেছে। ছেলে ইঞ্জিনিয়ার, দেখতেও মাশাল্লাহ। রুনাকে দেখে পছন্দ হয়েছে তাদের। বিয়ের তারিখ ফিক্সড করবে কথা বলছে। মমতা বেগমেরও ছেলে ভীষণ পছন্দ হয়েছে। জনি রুবি বেশ আগ্রহ এই বিয়েতে। ছেলে জনির পরিচিত, তাই তো রুনাকে তার সাথে বিয়ে দেওয়ার আগ্রহটা প্রবল। জনি এই সম্বন্ধটা নিয়ে এসেছে। সবকিছু ঠিকঠাক কথা বলে ছেলে পক্ষ থেকে জানায়, মেয়ের যেহেতু বাবা নেই, ভাই তার মেন গার্ডিয়ান। রুবির বিয়ে তো তারা যতদূর জানে রাফি উপস্থিত ছিল না, তাই এই বিয়েতে রাফির উপস্থিতি অবশ্যই থাকতে হবে। অগত্যা জনি কথা দেয় রাফি সেখানে উপস্থিত থাকবে। এমন কথা হবার পর সবাই মিলে রুনাকে দুটি বালা পরিয়ে দেয় এবং এমন কথা বলে যে ভাই দেশে আসার পরপরই বিয়ের তারিখ পাকা করা হবে। টেনশনে পড়ে যায় মমতা বেগম। ছেলে তার সরাসরি বলেছে যে সে দেশে আর ফিরবে না, অথচ মেয়ে জামাই বলছে যে বিয়েতে উপস্থিত থাকবে। এটা কি করে সম্ভব হবে তিনি বুঝতে পারছেন না। মিষ্টি মুখ করে ছেলে পক্ষরা বিদায় নেয়। রুনার বিয়ের কথা পাকা হয়েছে, তারপর থেকেই বুকের ভেতরে ধুক 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 করা শুরু করে দিয়েছে। রাফি বিয়েতে উপস্থিত থাকবে এটা শুনে টুসির ভেতরেও আনচান আনচান করা শুরু করে দেয়। এতদিন সে জানতো না যে তার বরটা কবে আসবে, কিন্তু যখন থেকে জানতে পেরেছে রুনা আপুর বিয়েতেই সে আসবে, তখন থেকেই হাত পা ঠান্ডা হয়ে আসে টুসির। বুকের ভেতরে ঝড় শুরু হয় তার। ইস, কি লজ্জা! মুখটা ঢেকে নিয়ে দৌড়ে পালিয়ে আসে রাফির ঘরে টুসি। এই ঘরটাই তার অবুঝ বাসর হয়েছিল। মনে হতেই যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে। ইস, সেই দিন যদি ওই সময় তার পিরিয়ড না হতো, সারাটা রাত সে ওই রুমটাই থাকতে পারত। প্রথম রাতেই বরের ভাগে খাবারটাও সে কিভাবে যেন চেয়েছিল। মনে হতেই ভীষণ হাসি পেল তার। ইস, কি লজ্জা! আচ্ছা, পচা বরটা এসেই যখন তাকে দেখবে সে কি অবাক হবে? অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে কি, নাকি এসেই আবারও সেই ধমকাধমকি শুরু করে দিবে? আচ্ছা, এই ঘরটাতে বর আর আমি একসাথে থাকবো তো, নাকি আবারও ধমক দিয়ে বের করে দিবে? দিক ধমক, টুসি এবার বউ হয়েই ছাড়বে। হাজারটা স্বপ্ন মনের মধ্যে আকুলি বিকুলি করছিল টুসির। জনি রাফিকে ফোন করে সবটা বললেই রাফি উত্তরে জানায় সে তাদের সাথে কথা বলবে, বুঝিয়ে বলবে তার আসা সম্ভব নয়, প্রয়োজনে ভিডিও কলে কথা বলবে। জনি এবার বেশ রেগে যায়। এটা কোন ধরনের কথা? একটা জেদ ধরে বোনের বিয়েতে ভাই থাকবে না? সে বন্ধু ছিল বলে সব কিছু ম্যানেজ করেছে, তাই বলে এবারও না, এটা হবে না, তাকে ফিরতেই হবে অ্যাট এনি কস্ট। জনির জোরাজোরিতে রাফি তার মনের কথাটা বলে দেয়। যদি তার ডিভোর্স কারোর আপত্তি না থাকে, তাহলে সে আসবে 1 মাসের জন্য। মমতা বেগম সর্বশরীর রাগে কেঁপে উঠল ছেলের এমন কথায়। জনি ফোন কেটে দিল। আমার না খুব ভয় করছে মেরুন, উনি আসবেন জানার পর থেকে না আমার কেমন কেমন যেন একটা লাগছে। ভয় পাচ্ছিস নাকি লজ্জা পাচ্ছিস? সত্যি করে বল তো। বল। টুসির কাঁধে হাত ছুঁয়ে বলল, বিশ্বাস কর, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, উনি কি এখনো আমার উপরে রেগে আছেন? না মানে এতদিন পরও ওনার রাগটা কি আমার উপরে এখনো ঠিক তেমনিই আছে? পাগল নাকি তুই? 5 বছর কোনো একটা দুইটা দিন নয়, 1825টা দিন, 4,03,800 ঘন্টা, 6,30,72,000 সেকেন্ড, মানে বুঝিস? আরে বোকা মেয়ে, মানুষ আজকে কি খেয়েছে 1 সপ্তাহ পর জিজ্ঞাসা করলে বলতে পারে না, আর তুই বলছিস সামান্য। যদি ওই সামান্যই না হয়, অনেক বড় অপরাধ করেছিস, তবুও সামান্য একটা ল্যাপটপ নষ্ট করেছিস বলে সেই রাগ এখনো পুষে রাখবেন? তার কোন হাতে ছাই পড়েছে বলতো যে সে এখনো না খেয়ে আছে ভাবছিস? বিদেশে থাকেন তিনি, এইসব পুরাতন ওল্ড ফ্যাশনের ল্যাপটপ এখন তার বা হাতের ধুলা। তাছাড়া যা হবার তা তো হয়েই গেছে, সেসব ধরে রাখলে চলে? খাবার আর রাগ দুইটা কিন্তু এক জিনিস নয় রে। শেষ নিঃশ্বাস পর্যন্ত
অনেকে নিজের রাগ আর জেদটাকেই বজায় রাখে। তাদেরকে ঘাড়তেড়া বলে, বুঝলি? এবার বলিস না তোর বরটাও ঘাড়তেড়া। ঘাড়তেড়া? হুম, ঘাড়তেড়া। আর এত চিন্তা করিস না তো। তোর বরটাও যদি রাগী বদমেজাজি ঘাড়তেড়া হয়, আমি নিশ্চিত সে এসে তোকে এখন দেখলে তার সব রাগ স্বচ্ছ পানির মতো করে তরল হয়ে যাবে। যা। ওরে বাবালে, কি লজ্জা! এইসব লজ্জা এখন তুলে রাখ, সময় মতো কাজে লাগাস। জানিস, পুলিশ এসেছিল কলেজে আজ। ওমা, কেন? কেন আবার ভুলে গেলি? সেদিন ওই যে ফাইসাল কি করেছিল? গতকাল নতুন একটা মেয়েকে ওদের মধ্যে থেকে কে যেন হ্যারাস করেছে। মেয়েটার বাবা এসে কমপ্লেন করেছিল প্রিন্সিপালের কাছে। তখনও ফাইসালদের তিনি কিছুই বলেননি। কলেজের পাশেই থাকে বলে মনে হয় কলেজের মাথাটা কিনে নিয়েছে। আর এই প্রিন্সিপালও কেমন যেন মনে হয় ভয়ে থাকেন তিনি ওদের। মানছি ভিপির ছোট ভাইয়ের বন্ধু, তাই বলে এমন কাজ করে বেড়াবে? মানে, এটা তো ক্ষমতার অপব্যবহার করা বলে। কপাল ভালো, সুজন ভাইয়া ওই ভিপির সাথে ওঠা বসা করে, তাই তো পুলিশকে ইনফর্ম করে ওই ফাইসালের সাঙ্গ পাঙ্গকে আচ্ছা করে শায়েস্তা করে গেছে। এই সুজন ভাইয়া কেন যে এইসবে নিজেকে জড়াই বুঝি না। একটা কথা বলবো, রাগ করবি না তো? রাগ করবো কেন? বল, কি বলবি? সুজন ভাইয়া তোর প্রতি একটু বেশি পসেসিভ না? হবে না কেন? কত সুন্দর করে তিনি আমাকে বোঝেন। তিনি সত্যি খুব ভালো মানুষ, আমাকে অনেক অনেক সাপোর্ট করেন। ক্লাস বাড়লেও তোর যে বয়স বাড়েনি এটা বুঝিয়ে দিলি এখন। কলেজ ছুটির পর দুই বান্ধবী বাসার পথ ধরে হাঁটছে আর কথা বলছিল। এমন সময় সুজন বাইক নিয়ে টুসির সামনে এসে দাঁড়ায়। মেরুনকে একটা রিকশায় তুলে দিয়ে সুজন টুসিকে নিয়ে বাইকে করে চলে যায় আইসক্রিম পার্লারে। রুনা করবে না এই বিয়ে। যখন থেকে রুবি বলেছে তার ভাই আসার আগ পর্যন্ত তারা বিয়ের তারিখ ফেলবে না, তাতে যতদিন সময় লাগে লাগুক। তখন থেকে রুনা চাই যেন এই বিয়ে না হোক। তার ভাই দেশে আসবে না, যদিও আসে টুসির সাথে বিচ্ছেদ সবাই মেনে নিলেই সে আসবে। কিন্তু রুনা চায় না টুসি আর তার ভাইয়ের বিচ্ছেদ হোক কখনো। যদিও দেশে না আসুক তার ভাই, তবুও বিগত 5 বছর ধরে একটু একটু করে বদলে যেতে দেখেছে সে টুসিকে নিজের ভাইয়ের জন্য। যেই বয়সটা আনন্দ করে বেড়ানোর সময়, সেই বয়সে এসে টুসি নিজের গৃহবধূর দায়িত্ব পালন করতে আপ্রাণ চেষ্টা করেছে। সফলও হয়ে উঠেছে অবশ্য। তবে নিজের সত্তাকে বিলীন করে অন্যভাবে বেঁচে থাকা চারটে খানেক কথা নয়। কবে তার ভাই দেশে আসবে, তারপর তাকে মেনে নিবে, এই ভরসায় দিন গুনে চলেছে টুসি। যদিও সেই নির্দিষ্ট দিনটি কবে আসবে সে জানে না, তাই রুনা কোনোভাবেই টুসির সেই আশাটাকে ভেঙে দিতে চায় না। এতে যদি তার বিয়েটা ভেঙে যায়, তবুও সে চায় না তার ভাই দেশে এসে এই বাচ্চা মেয়েটার মনটা ভেঙে দিক। জনি, রুবি সবাই মমতা বেগমের ঘরে বসে আছেন। কারোর মুখে কোনো কথা নেই, শুধু রুনা একটি কথাই বলেছে, যেই বিয়ের জন্য দেশে এসে তার ভাইয়ের বিচ্ছেদ ঘটার কারণ হবে সেই বিয়েটাই সে করবে না। এতে সে চিরকুমারী হয়ে থাকলেও প্রয়োজন নেই বিয়ের। মমতা বেগমও চান না এটা। জনিকে মমতা বেগম বলেন, যেই ছেলের কাছে তার মায়ের কোনো মূল্য নেই, সেই ছেলের জন্য আমি ছোট বাচ্চা মেয়েটার মনটা ভাঙতে পারবো না। রাফি দেশে আসলেও ক্ষণিকের জন্য আসবে। এই কিছু সময়ের জন্য আমি টুসির মতো মেয়েকে হারাতে পারবো না কখনো। আম্মা, আপনি রাফিকে ভুল বোঝেন। রাফি আপনাকে ভুল বুঝেছে। এই ভুল বোঝাবুঝি শেষ কোথায় বলতে পারেন? একটাবার রাফির দিকটা ভেবে দেখুন। ও কিন্তু আপনার কথা মতো বিয়েটা করেছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে একটা বাচ্চা মেয়েকে মেনে নেওয়া কি এতটাই সোজা? বলুন আম্মা। মনের বিরুদ্ধে যেও তবুও মেনে নিতে, কিন্তু ও চেষ্টা করেছে। পরিস্থিতি হয়তো তখন সেই সময় ওকে সঙ্গ দেয়নি। তার উপরে টুসির বাচ্চামো ওকে এক প্রকার টর্চার করত। বন্ধু হয়ে তখন কিন্তু আমি কিছুই অজানা ছিলাম না। শিরিন মেয়েটার কথা বিশ্বাস করে আপনি রাফিকে অবিশ্বাস করেছিলেন। একটা সন্তান বাধ্যগত ততক্ষণ যতক্ষণ সে জানে তার বাবা মার তার উপরে বিশ্বাস, আস্থা আছে, ভরসা আছে। আপনি কিন্তু তখন রাফিকে সেই ভরসা বা বিশ্বাসটুকু করতে পারেননি।
অবিশ্বাস করার আগে অন্তত একটাবার জিজ্ঞাসা করা উচিত ছিল কথাগুলো সত্যি কি মিথ্যা। আপনি কিন্তু সেটাও করেননি। সত্য মিথ্যা যাচাইয়ের পর আপনিও রাফির অভিমান ভাঙাতে যাননি। অফিসে কতটা অপদস্থ হয়েছিল সেই দিন রাফি, সেটা কিন্তু আপনাদের অজানা নয় আম্মা। ওই মুহূর্তে রেজিগনেশন লেটার জমা দিয়ে সব কিছু ছুঁড়ে ফেলে চলে আসতে পারত রাফি, কিন্তু পারেনি কেন জানেন? অফিসের কাজের অনেক ডকুমেন্টস ছিল ল্যাপটপে কপি করা, সেগুলো জমা দিয়ে সে অনায়াসে সেখান থেকে চলে আসতে পারত। নিজেকে ছোট করে সেখানে দিন রাত কাজ করতে হতো না। বাসায় এসে তখন সে সেটা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছিল রাফি, অথচ টুসি এটা অতি তুচ্ছ ভেবে কিছু পানিতে ভিজিয়ে রেখেছিল। শুধু তাই নয়, সে স্বীকার পর্যন্ত করেনি। চারিদিকে এত চিন্তা, এক প্রকার ডিপ্রেশনে চলে গিয়েছিল ছেলেটা। আর অতিরিক্ত ডিপ্রেশনে পড়তে থাকলে একটা মানুষ কতটা সেন্সে থাকতে পারে বলেন আপনি? তার মানে কি বলতে চাইছো তুমি? আমি তেমন কিছুই বলতে চাইছি না, শুধু বলবো আমি টুসিরও খারাপ চাই না, রাফিরও খারাপ চাই না। সবাই আমার আপন মানুষ। শুধু এতটুকু জানি, ওকে একবার দেশে আনতে পারলে আমার বিশ্বাস একটু সময় লাগলেও সবকিছু ঠিক হয়ে যাবে। জনি টুসির রুমে শুয়ে আছে, পাশেই রুবি রোহানকে খাবার খাওয়াচ্ছে। রুনা মায়ের পাশে শুয়ে আছে। কিছুই ভালো লাগছে না তার। সামনে কি কি অপেক্ষা করছে তাদের জন্য, সেই সব চিন্তায় মগ্ন রুনা। টুসি রাফি রুমে শুয়ে শুয়ে ডায়েরিতে কিছু লিখছে। কি মনে করে যেন টুসি উঠে আসে জনির সাথে কথা বলার জন্য। জনি ভিডিওতে কথা বলছে রাফির সাথে। টুসি দরজার কাছে এসে জনিকে ভিডিওতে রাফির সাথে কথা বলছে বুঝতে পেরে সেখানেই থেমে যায় টুসি। দরজার আড়ালে লুকিয়ে তার বরের কথা খুব শুনতে ইচ্ছে হচ্ছিল তার। ইস, কতগুলো দিন হয়ে গেল তার বরটার কথা শোনেনি, দেখেনি সে। অবশ্য ফোনে কয়েকটা ছবি দেখেছে রুনার কাছ থেকে। হলদে ফর্সা, বহু বাহুল্য স্বাস্থ্যের অধিকারী এক সুদর্শন পুরুষ যেন রাফি। রাফির তুলনায় নিছকই সে একটা পিঁপড়া সমান। মনে হতেই ফিক করে হাসি পেল টুসির। রাফির কণ্ঠ শোনার তীব্র আকাঙ্ক্ষায় টুসি দরজার পর্দায় নিজেকে লুকিয়ে রুমের ভেতরে কান পাতল। তখনই জনি বলল, এত কিসের জেদ দেখাস তুই? নিজের মায়ের উপরে রাগ অভিমান সব ওইটুকুন একটা বাচ্চার উপরে চাপিয়ে দিচ্ছিস? তোর নিজের পরিবারের উপরে কোনো দায়িত্ব নেই? বোনের উপরে দায়িত্ব নেই? নিজে তো সেলফিশ হয়ে গেছিস। সুখী হতে পেরেছিস? পারিসনি তো। বোনের সুখটাও দেখতে চাইছিস না এখন? কি বলতে চাস তুই? আমি সেলফিশ? তোরও এটাই মনে হলো? ঠিক আছে, এটাই সই। কিন্তু আমার জন্য আমার বোনের সুখ হবে না, এটা আমি হতে দিব না। দেশে আসবো আমি, তবে আগে আমি বিয়ে করব, তারপর দেশে আসব। ওই মেয়ে যেন আমার সাথে না জড়াতে পারে, তার সব ব্যবস্থা করে তারপর আমি আসব। বিয়ে করবি মানে? বিয়েটা কি হাতের মোয়া? আর একটা বউ থাকতে তার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবি না, ভুলে যাস না। একটা সুযোগ দিয়ে দেখ, তখন যদি তোর মনে হয় তুই এই সম্পর্কটা রাখতে চাস না, রাখিস না তখন। যেই মেয়ে নিজের সর্বস্ব ধরে রাখতে পারে না, সেই মেয়েকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। আমার জায়গায় তুই হলে কি পারতিস একটা ধর্ষিতা নোংরা মেয়েকে মেনে নিতে? তার উপরে সে তোর হাঁটির বয়সী। ওই মেয়ে কিছু গড়তে তো পারেই না, জানে শুধু ধ্বংস করতে। ওর জন্য আমি আজ এত দূরে, নিজের পরিবার থেকে আলাদা। ও শুধু একটা বাচ্চা মেয়ে নয়, আসলে ও একটা, ওই যে বলে না সবাই, অপয়া। ও সেই অপয়া। আমার পুরো সাজানো গোছানো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। আমার মম ওর জন্য আমাকে ভুল বুঝেছে, এমনকি গায়েও হাত তুলেছে। আমার আজকের এই একাকিত্ব শুধুমাত্র ওই মেয়ের জন্য। ঘৃণা করি আমি ওকে। সি, আজ হলেও ওই মেয়েকে আমি ডিভোর্স দিব, কাল হলেও দিয়ে দিব। আই জাস্ট হেট হিম। টুসি আর এক সেকেন্ডও দাঁড়ালো না, মুখে ওড়না চেপে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে আসলো। অপয়া, সত্যি কি সে অপয়া? ধর্ষণ হয়েছিল বলে কি সে নোংরা মেয়ে হয়ে গেল? তার জন্যই তার বরের সাজানো গোছানো পরিবার আজ এইভাবে এলোমেলো হয়ে গেল। তার জন্যই তার বরটা কষ্ট পাচ্ছে এইভাবে। এতটাই খারাপ সে?
তাকে ডিভোর্স দিবে? এতটাই ঘৃণা করে তার বর তাকে। টুসি আর ভাবতে পারছে না। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু কাঁদতে পারছে না। বুকটা ফেটে যাচ্ছে টুসির। এত কষ্ট কেন হচ্ছে টুসির, টুসি তা জানে না। তার জন্য যদি আজ এই পরিবার এলোমেলো হয়ে যায়, তাহলে সে সবটা ঠিক করে দেবে। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নেয় টুসি। সর্বপ্রথম ডিভোর্স দিয়ে সে তার বরকে মুক্তি করে দেবে। তারপর চলে যাবে এই বাড়ি থেকে সেই আশ্রমে, যেখানে তার জন্য পারফেক্ট জায়গা ছিল, যেখানে কেউ বলবে না সে ধর্ষিতা, একটা অপয়া। মমতা বেগম শুয়ে আছেন। টুসি এমন সময় এসে মমতা বেগমের ভাইয়ের কাছে বসে পা টিপতে উদ্যোগ নিল। মমতা বেগম বুঝতে পেরে পাটা সরিয়ে নিলেন। দ্রুত উঠে বসেন টুসির মুখোমুখি। টুসির চোখ মুখ ফুলে গেছে, কাঁদতে কাঁদতে বোঝাই যাচ্ছে। এটা দেখে মমতা বেগম বিচলিত হয়ে জিজ্ঞাসা করলো, কিরে, কি হয়েছে? আম্মা, তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে বলতো মা? আমি ডিভোর্স দিয়ে তোমার ছেলেকে মুক্তি দিতে চাই। তোমার ছেলে তোমার কাছে ফিরে আসুক। আমি চাই না আমার জন্য তোমরা মা ছেলে দূরে থাকো। আমি যেভাবে ভাসতে ভাসতে তোমার কাছে এসেছি, সেভাবেই না হয় ভেসে ভেসে অনেক দূরে চলে যাব। কারোর কষ্টের কারণ আমি হতে চাই না। আরো 2টা বছর না হয় আশ্রমে তোমাদের করুণা নিয়ে বেঁচে থাকবো, ইনশাল্লাহ। তারপর নিজের একটা ব্যবস্থা ঠিক করে নিতে পারবো। ঠাটিয়ে একটা মারবো চড়। অনেক বড় হয়ে গেছিস তাই না? আজ মুখ থেকে বলি ফুটেছে। বোঝদার হয়ে গেছিস খুব। নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া শিখে গেছিস। এতটা স্বাধীনতা তোকে কে দিয়েছে শুনি? টুসির কান্না ক্রমশ বাড়তে থাকলো। তারপর শব্দ করেই কেঁদে দিল। বুকের ভেতর তীব্র যন্ত্রণাটা ক্রমশ বাড়তে থাকলো টুসির। সেও চায় না এমন মায়ের মতো শাশুড়ি থাকতে, নিজে নিজে কোনো কঠিন সিদ্ধান্ত নিক। কিন্তু আজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সেখানে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে সে, যাকে নিয়ে যত কল্পনা জল্পনা করে এসেছে এতগুলো দিন, যার ফেরার অপেক্ষায় প্রহর গুনেছে, রাতের পর রাত চোখের পানি ফেলেছে, যার জন্য নিজেকে বদলে ফেলেছে এক নিমিষেই, যার জন্য নিজেকে যোগ্য করে তুলেছে তার অর্ধাঙ্গিনী হতে। সেই যদি বলে সে অপয়া, সেখানে কি থাকা যায়? নাকি তার চোখের সামনে তার আসা উচিত? ধর্ষিতা হয়েছে বলে কি তার কোনো আত্মসম্মান বোধ নেই? নাকি সে ফেলনা হয়ে গেছে সমাজের কাছে? যদি তাই হয়ে থাকে, তাহলে সে যুদ্ধ করবে এমন সমাজের সাথে, নিজের আত্মসম্মান ঠুনকো নয় যে সে সব সহ্য করে নিবে। কিন্তু এখানে থাকলে সেই মানুষটার চোখের সামনে কি করে নিজেকে শক্ত রাখবে সে, যার চোখে তার জন্য তাচ্ছিল্য ছাড়া আর কিছুই নেই? সেখানে কি করে থাকবে সে? না, এখানে থাকা সম্ভব নয়। কাঁদতে কাঁদতে মমতা বেগমকে বলল, তাহলে কি করব আম্মা আমি? তোমার ছেলে আমাকে সহ্য করতে পারে না, ধর্ষিতা বলে ঘৃণা করে আমাকে। ঘৃণা, শুধুই ঘৃণা। আমি একটা অপয়া। তোমার ছেলের থেকে তোমাকে কেড়ে নিয়েছি, ধ্বংস করে দিয়েছি তোমার সুখের সংসার। হাউমাউ করে কাঁদতে কাঁদতে টুসি কথাগুলো বলছে। আমার জন্য আজ তোমার ছেলে অনেক অনেক দূরে, এটা আমি চাই না। তুমি খুব ভালো আম্মা, খুব ভালো। আমি চাই তুমি তোমার সন্তানদেরকে নিয়ে ভালো থাকো। তুই কে তাহলে? তুই আমার সন্তান না? তোকে কি আমি কখনো এই বাড়ির বউ হিসাবে দেখেছি? রাফি, রুবি, রোনা যেমন আমার সন্তান, তুইও তেমনি আমার আরেক সন্তান। আর মায়েরা কখনো সন্তানের থেকে দূরে থাকলে ভালো থাকে না। তোমার ছেলেও তো তোমার থেকে এখন অনেক অনেক দূরে, তাও আবার আমারই জন্য। তাহলে তুমিও তো এখন ভালো নেই আম্মা। এটা কেন বুঝতে পারছো না? আমি না থাকলে তোমার ছেলে তোমার বুকে ফিরে আসবে, কিন্তু আমার জন্যই সে পারছে না, তাই না? তোমার ছেলে আমাকে ডিভোর্স দিতে চায়, যেন আমি কোনোভাবেই তার জীবনের সাথে জড়িয়ে না যাই আম্মা। আর আমিও চাই এই ডিভোর্সটা হোক, যে সম্পর্কে কোনো ভিত নেই, ঘৃণা ছাড়া। কাগজে কলমে সেই সম্পর্কটা টিকিয়ে রাখার কোনো মানেই হয় না। সব থেকে ভালো হয় আমি এখান থেকে চলে গেলে। তুই কোথাও যাবি না এই বাড়ি ছেড়ে। ডিভোর্স হোক বা না হোক, তুই এই বাড়ির বউ নোস, এই বাড়ির মেয়ে। আর ডিভোর্সের কথা বলছিস তো, ঠিক আছে, তাই হোক।
আমিও আর জোর করব না তোদের। আমার এত বছর বয়সে এই প্রথম মনে হলো আমি আমার সন্তানদের জন্য ভুল সিদ্ধান্ত নিয়েছি। আর সেই একটা ভুল সিদ্ধান্তে আমার দুইটা সন্তান তিলে তিলে কষ্ট পাচ্ছে। মা হয়ে তা আমি সহ্য করতে পারছি না। বুকটা হা হা করছে। কষ্ট পেও না আম্মা, তুমি ডিভোর্স পেপার রেডি করো, আমি সই করে দেব যত দ্রুত সম্ভব। এই মিথ্যা সম্পর্ক থেকে আমি মুক্তি পেতে চাই। রাফির ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। দেশে যাওয়ার সুযোগটা ছিল আরো 6 মাস আগে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। মোটামুটি সবগুলো কাগজপত্র রেডি করতে 2 মাস সময় লেগে গেছে। এখানে সে এসেছে 5টা বছর হলো। দুইবার সুযোগ পেয়েছিল দেশে যাবার জন্য, কিন্তু রাগ, অভিমান, জেদ সবকিছু মিলিয়ে সে দেশে ফিরে যায়নি। এবার ছুটিটা হয়েছে 2 মাসের জন্য। যাওয়া আসার টিকিট কনফার্ম করে নিয়েছে রাফি। আগামীকাল রাতেই তার ফ্লাইট। ব্যাগপত্র গুছিয়ে রাফি বিছানায় নিজেকে এলিয়ে দিল। জনি টুসির ডিভোর্স পেপার সই করা কাগজটার কপি ইমেল করে পাঠিয়ে দিয়েছিল রাফির কাছে। খুশি হয়ে যায় রাফি এটা দেখে, যেন সে মুক্তি পেয়ে গেছে সবচেয়ে বড় যন্ত্রণা থেকে। তার মম যে এতটা সহজভাবে বিষয়টা মেনে নিবে রাফি ধারণাও করতে পারেনি। অ্যাটলিস্ট টুসির সাথে এই বিয়েটা একটা ভুল ছিল, তার মম যে বুঝতে পেরেছে, এটাই অনেক বড় পাওয়া রাফির কাছে। রাফির ইচ্ছে হচ্ছে ছুটে যে তার মমকে জড়িয়ে ধরে বলতে, মম, ইউ আর দ্য বেস্ট, আমার অন্ধকার জীবনের দুয়ার খুলে দিয়েছো মম। রাফি মাঙ্কুয়ার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছে একটু আগেই। আসার আগে রাফি দেশের বাসার ঠিকানা সহ তার সাথে যোগাযোগ করার ঠিকানা এবং রাফির দেশে ব্যবহারকৃত ফোনের সিম নাম্বার দিয়ে এসেছে, যেটা দেশে এসেই আগেই তুলবে। মেরুন টুসির ফুচকার দোকানে বসে আছে, অপেক্ষা করছে কখন ফুচকার প্লেট রেডি করে তাদের সামনে আনা হবে। সুজন ফুচকাওয়ালাকে তাড়া দিচ্ছে যেন তাদের প্লেটটা আগে দিয়ে দেয়, কিন্তু এত লম্বা লাইনের মধ্যে আগে আসা মানুষ রেখে তাদের প্লেটটা কোনোভাবেই নিতে পারছে না সুজন। তবুও ইনিয়ে বিনিয়ে চেষ্টা করছে 3 প্লেট না হলেও 2 প্লেট যেন সে নিতে পারে। কিন্তু এই ভিড়ে, লম্বা লাইনের মাঝে কি তা সম্ভব, বা অন্য কি কেউ মেনে নেয় এটা? হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিয়ে বিরক্ত হয়ে গেল দুজন। কত করে টুসি আর মেরুনকে বলল অন্য জায়গা থেকে ফুচকা খাওয়াবে, কিন্তু টুসি জেদ ধরে বসলো খেতে হলে এখান থেকেই খাবে, নয়তো সে খাবে না। বাধ্য হয়ে সুজন কাঠফাটা রোদে এই লম্বা লাইনের মাঝে দাঁড়িয়ে পড়েছে 3 প্লেট ফুচকার জন্য। বহু কষ্টে সুজন 2 প্লেট ফুচকার প্লেট নিয়ে এগিয়ে চরম বিরক্তি নিয়ে টুসিকে বলল, নে গেল এবার। এর দোকানের ফুচকার মধ্যে কি এমন মধু আছে আমার মাথায় আসে না, জাস্ট ডিসগাস্টিং। সুজন ভাই, তুমি খাবে না? তোমার প্লেটটা কোথায়? একবার খেয়েই দেখো না, মধু আছে এতে, তাহলেই না বুঝবে। একদম ঠিক বলেছিস টুসি। তাছাড়া ছেলেরা এই ফুচকার স্বাদ কি বুঝবে রে? এখন ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ওই সাইপাশে কি আছে, দেখবি রেগে বোম হয়ে যাবে। এই, আমাকে দেখেছিস কখনো ওইসব সাইপাশ খেতে? আমি কি আপনার কথা বলেছি? ছেলেদের কথা বলেছি। এই, আমাকে কি তোর ছেলে মনে হয় না? ও মা, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি ছেলে ছাড়া কি অন্য কেউ ছেলে নেই? তাছাড়া কি খায় না কেউ? আমি তাদের কথাই বলছি। ঠাটিয়ে মারবো একটা চড়। চোখ দুটো রাস্তার ছেলেদের দিকে যায় সব সময়, তাই না? রাস্তার ছেলেদের দিকে তাকাতে যাব কেন? আমাদের পাশে যে ছেলেটা এক্সাম দিল, সেই ছেলেটা মুখ থেকে স্মোকের গন্ধ আসছিল। এই বয়সেও এই সব খায়, তাই বলছিলাম আর কি। এই টুসি, তোর পাশে আবার কোন ছেলে বসে এসেছিল রে? কোনো ছেলে বসেনি তো? ইয়ে, তোর পাশে কোন ছেলে বসেনি তো মানে? মামার বাড়ির মোয়া নাকি? পরীক্ষার হল কি আপনার শ্বশুর বাড়ি লাগে? আহ, কিরে, ঝগড়া করতেছিস কেন? আর সুজন ভাই, আপনিও না? আর আমার পাশে ছেলে বসেছে, এটা কি এমন ব্যাপার? আপনি পরীক্ষা দিতে গেলে আপনার পাশে কি কোনো মেয়ে বসে না? তোরা মেয়েরা এত জিলাপির প্যাচ দিয়ে কথা বলিস কেন বলতো? হ্যাঁ, কি না সোজা সেইটাও উত্তর দিলেই তো হয়। এত কথা খরচ করতে পারিস কি করে বলতো? হ্যাঁ, বসেছিল ওই। আর আমি তাকে আমাদের ফোন নাম্বারটাও দিয়ে এসেছি। ছেলেটা ভীষণ ভালো। পরীক্ষার হলে
আশেপাশে সবার সাথে একটু আধটু খাতির না করলে হয়, বুঝলেন? তারপরে আবার ছেলে, হ্যাঁ, স্মোক করে, সেই ছেলে আবার ভালো। ভালো বলেছিস? আর ছেলেদের হেল্প লাগবে কেন? বাসায় পড়াশোনা করিস না? এই টুসি, এই গাধীর সাথে মিশে মিশে তুইও কি পড়াশোনা বন্ধ করে দিয়েছিস নাকি? যে ছেলেদের হেল্প নিবি বলে ফোন নাম্বারটাও দিয়েছিস, তাও আবার স্মোক করা ছেলে। সুজন ভাই, স্মোক করা ছেলেরা ব্রিলিয়ান্ট হয় না? তাদের থেকে হেল্প নেওয়া যায় না? এটা কোন ধরনের সায়েন্স? আমাকে বোঝান তো এবার। দাঁড়া, ফুপুকে আজকে ফোন করে বলবো, তখন সায়েন্সটা ফুপুই তোকে বোঝাবে। আন্টির ভয় দেখান কেন আপনি সব সময়? আপনার কি মনে হয় আপনি টুসির বিষয়ে এমন বলবেন আর আন্টি তা বিশ্বাস করবে? তুই সবসময় আমার সাথে ঝগড়া করিস কেন বলতো? ফুচকা শেষ সুজন ভাই, এবার চলেন তো বাসায় যায়। চল, তার আগে একটা রিক্সা ডেকে একে বিদায় করি। দাঁড়া। হুম, থাক, এত কষ্ট করে রিক্সা ডাকতে হবে না আমার জন্য। আমার পথ আমিই দেখে নিতে পারি। যা, ভাগ, ভাগ এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। এমন ভাবে তাড়িয়ে দিচ্ছেন মনে হচ্ছে এই জায়গাটা কারোর বাপের পৈতৃক সম্পত্তি। সুন্দর করে কথা বলতে পারেন না, সবসময় ছ্যাঁত 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 করে ওঠেন। কি বললি? বয়সে তুই আমার ছোট, আমাকে সম্মান দিয়ে কথা বলিস তুই? তা না, কোথায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করিস। আমিও তো আপনার ছোট, স্নেহ দিয়ে কখনো কথা বলেছেন আপনি আমার সাথে? আল্লাহ, প্লিজ দোস্ত, তুই এখন যা, আর কথা বাড়াস না। এমনিতে লেট হয়ে গেছে। এবার বাসায় গেলে কিন্তু আম্মার কাছে সত্যি সত্যি বকা খেতে হবে। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি আমি। আমার বিলটা তুই দিয়ে দিস। তোর এই ভাই যেন আমার বিলটা না দেয়। হ্যাঁ, এই সেমরি, তোর বিল তুই দিয়ে যা। আপনাকে বলছি আমি, আমার বিল দিবি কি না সেটা টুসি বুঝবে, আর ফুসকাওয়ালা মামা বুঝে নিবে। প্লিজ দোস্ত, তুই যা এখন। তুই তো দেখছি তোর দেবরের সুরে কথা বলছিস একদম। দেবর কথাটা শুনেই টুসির মনটা খারাপ হয়ে গেল। সুজনের সাথে টুসি কখনো দেবর মনে করে মেশেনি। একজন ভালো শোভাকাঙ্ক্ষী আর বন্ধুর মতো করে মিশেছে। ভাই বোনের মতন টুসি নিজেদের কথা শেয়ার করেছে। হাজারটা অভিযোগ করেছিল তার বরটার নামে। বর, বরটা যেন এখন তার নয়, সে তো পর হয়ে গেছে অনেক দিন আগেই। একটু বিদ্রুপ করে হেসে মনে মনে ভাবল টুসি, আপনই বা ছিল কবে। টুসির মন খারাপের কারণ বুঝতে পেরে সুজন একটা রিক্সা ডাক দেয়। ওই মামা, দাঁড়ান। রিক্সাওয়ালা রিক্সাটা ঘুরিয়ে তাদের দিকে রিক্সা নিতেই সুজন বলল, এই বেয়াদবটাকে বাসায় পৌঁছে দিন তো। এই যা, ঝাঁঝালো কণ্ঠে মেরুনকে বলে পকেটের 100 টাকা রিক্সাওয়ালাকে দিয়ে বলল, বাকি খুচরো টাকা দিয়ে সামনের দোকান পেলে একটা লজেন্স কিনে নিয়েন। মেরুন রাগে ফুঁসতে ফুঁসতে রিকশায় উঠে বসলো। আর একটি কথাও বলল না। টুসির মন খারাপের কারণ সেও কিছুটা বুঝতে পেরেছে। মুখ ফুসকে কেন যে দেবর বলতে গেল সে, এখন নিজের ওপরে নিজেরই রাগ হচ্ছে। সুজন বাইকে বসে টুসিকে বসতে ইশারা করলো। টুসি স্মিত হেসে বাইকে বসলো। সুজন বুঝতে পারলো টুসির মনটা খারাপ হয়ে আছে। এটা দেখে সুজন বলল, পরীক্ষা কেমন হলো তোর, বললি না তো? ভালোই। তারপর কি ভাবলি স্টাডি নিয়ে? এই কলেজে পড়বি নাকি কলেজ চেঞ্জ করবি? না সুজন ভাই, কলেজ চেঞ্জ করব না, এখানেই পড়ব। তবে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করব ভাবছি। এত কম পড়াশোনায় কিছু করতে পারবো বলে তো মনেও হচ্ছে না, তবে কিছু একটা করতে তো হবেই। ফুপু জানতে পারলে কিন্তু রাগ করবে, জানি। আম্মা এটা সহজে মেনে নিবে না, তবে আমি বোঝাবো তাকে। বয়সের তুলনায় তুই অনেক বেশি বড় হয়ে গেছিস, সেটা কি জানিস তুই? বড় হয়েও লাভ হলো কোথায় সুজন ভাই? সেই তো, তুই যে এতটা শক্ত মনের মানুষ আমার জানা ছিল না। কিভাবে পারিস বলতো? তোর বয়সের মেয়েরা এখন সাজগোজ নিয়ে পড়ে থাকে, সেখানে তুই কতটা ম্যাচিউর হয়ে গেছিস। পরিস্থিতি মানুষকে বদলে দেয় সুজন ভাই। আচ্ছা, একটা কথা বলতো, ডিভোর্স পেপারে সই করার সময় তোর কিছু মনে হয়নি? মানে কষ্ট হয়নি? কি ছিলি আর কি হয়ে গেছিস, যার জন্য নিজেকে বদলে ফেললি, সেই হলো না? খারাপ লাগেনি তোর? খারাপ লাগার কি আছে? তার জন্য বদলেছি এটা ঠিক, কিন্তু তার জন্য না বদলালে পরিস্থিতি ঠিকই আমাকে বদলে দিত সুজন ভাই। আর সে তো কখনো আমার ছিলই না।
এটা মেনে নিয়েছি, তাই আর খারাপ বা কষ্ট কোনোটাই লাগেনি। আচ্ছা বাদ দেন এসব, কাল সোজা এয়ারপোর্টে যাবেন নাকি বাসায় এসে সবাই একসাথে যাবেন? তুই যাবি না? আমি যাব কেন? তাছাড়া আমার কি যাওয়া উচিত? কিন্তু তার বিষয়ে আমি কিছু বলতে চাই না। আশা করব তাকে ঘিরে কোনো কথা আমাকে বলবেন না। বিকাল ৫টা, টুসি বেলকনিতে দাঁড়িয়ে আছে। রুবি রুনা আপু গোছাচ্ছে, রোহান আম্মার কাছে, সুজন জনি ভাইয়া হলরুমে বসে কথা বলছে, আর টুসি আনমনা হয়ে হাজারটা ভাবনা ভেবে যাচ্ছে বেলকনিতে একা একা দাঁড়িয়ে। আর ঘন্টাখানেক সময় পর থেকেই এই বাসার পরিবেশটা অন্যরকম হয়ে যাবে। তার নিঃশ্বাস নেওয়ার গতিটাও পরিবর্তন হয়ে যাবে হয়তো। প্রাণ খুলে এই বাসাতে আর ঘোরাফেরা করতেও পারবে না সে। রুনা আপু, রুবি আপু, রোহান, জনি ভাইয়া, আম্মা সবার সাথে একসাথে বসে গল্প করতে পারবে না। চাইলেও ইচ্ছে হলে এই ঘর থেকে ওই ঘরে যেতে পারবে না। হয়তো ঘর বন্দি হয়ে থাকতে হবে তাকে যতক্ষণ ওই মানুষটা বাসায় থাকবে। এই সব ভাবনার মাঝে হঠাৎ করে রুনা এসে টুসিকে বলল, এখানে বেলকনিতে এসে দাঁড়িয়ে আছো আর আমি সব জায়গায় তোমাকে খুঁজছি। কেন, কিছু বলবে আপু? এই নাও ফোন, আমি হেজাব হেজাব করব। এমনিতেই দেরি হয়ে গেল। রুবি তাড়া দিচ্ছে খুব। মেরুন ফোন করেছে, হয়তো কথা বলবে তোমার সাথে। এখন? হুম, দেখো, হয়তো জরুরি কিছু বলবে। তাড়াতাড়ি কথাটা শেষ করো কেমন? রুনা টুসিকে ফোনটা দিয়ে চলে যায়। টুসি ফোনটা ধরে কানে নিতেই মেরুন বলে ওঠে, কি রে, তুই যাচ্ছিস? কোথায় যাব? আর কেনই বা যাব বলতো? তোকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে রে। আমাকে নিয়ে? কিন্তু কিসের চিন্তা রে? বুঝতে পারছিস না কিসের চিন্তা? না, বুঝতে পারছি না, আর বুঝতে চাইছিও না। এখন রাখ, কাল কলেজে এসে কথা বলবো। আগামীকাল আসবি কলেজে? কেন, আগামীকাল কি বন্ধ নাকি কলেজ? না মানে, এখন রেখে দিচ্ছি, আপুরা এখনই বের হবে। বাই। বাইরে। টুসি ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে হল রুমে আসে। সুজন আর জনি ভাইকে একসাথে গল্প করতে দেখে তাদের দিকে এগিয়ে যায়। জনি টুসিকে দেখে তাদের সাথে এসে বসতে বলে। টুসি টেবিলের ওপরে ফোনটা রেখে কথা বলতে যাবে, এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। টুসি, আমি দেখছি, এটা বলে এসে দরজাটা খুলে দিতেই শুধু সুদর্শন নয়, অতি সুন্দর বলিষ্ঠ দেহের অধিকারী সুদর্শন এক পুরুষ, যার চোখে দারুণ একটা সানগ্লাস, কালো হাতা ফোল্ড করার শার্ট, ধবধবে সাদা প্যান্ট, সাদা জুতা, কাঁধে ব্যাগ, মুখে কালো মাস্ক পরে দাঁড়িয়ে আছে। টুসি চিনতে না পেরে অজ্ঞাত ব্যক্তির দিকে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকায়। গোলাপি সাদা মিশ্রণের সাদামাটা থ্রি পিস পরে সামনের সদ্য যৌবনে পা রাখা রমণী, আনমনার মুখশ্রী লেপ্টে থাকা কাজল কালো চোখ, সামনে ঘুরিয়ে আনা ঝুলে থাকা এলোমেলো বেনুনির ফাঁক গলিয়ে বেরিয়ে আসা ছোট ছোট চুল, চিকন গড়নের আকর্ষণীয় দেহের অধিকারিণী। সবচেয়ে আকর্ষণ করা পা দুটো চোখে পড়ার মতো মনে হলো সামনের সুদর্শন পুরুষটির। চোখ দিয়ে পা থেকে শুরু করে ধীরে ধীরে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে চোখের সানগ্লাসটা খুলে চোখে চোখ রাখলো টুসির। চোখে চোখ রাখতেই টুসির মনে হলো তার কলিজাটা কেউ শক্ত হাতের মুঠোবন্দি করে রেখেছে। টেনে টেনে দুই একবার শ্বাস নিল টুসি। এই দেখে সামনের সুদর্শন পুরুষটির দৃষ্টি স্থির রেখেই পেছন থেকে লাগেজ পাশে রেখে মুখ থেকে মাস্কটা খুলে টুসির দিকে তাকায়। সঙ্গে সঙ্গে টুসির অন্তরাত্মা কেঁপে ওঠে। টুসির মুখের ভাব দেখে পুরুষটি এক ঢোক গিলে নেয়। এই পুরুষটিকে চিনতে টুসির ভুল হয়নি। পেছনে ঘুরে টুসি এক প্রকার ছুটে চলে যায় ওপরের নিজের রুমে। সুদর্শন পুরুষটি তাকিয়ে থাকে টুসির পেছনে যাওয়ার দিকে। টুসিকে ছুটে চলে যেতে দেখে জনি সুজন এগিয়ে আসে দরজার কাছে। সামনে রাফিকে দেখেই হাসি ফুটে ওঠে তাদের মুখে। জনি খুশিতে হাঁক ছেড়ে রুবি আর রুনাকে ডাক দিল। রাফি ভেতরে এসে জনি সুজনকে তাদেরকে জড়িয়ে ধরে মোলাকাত করতে লাগলো। জনি বলল, আরে, তুই তো দেখছি আগের থেকেও আরো অনেক বেশি ইয়াং হয়ে গেছিস। একদম ঠিক বলেছ জিজু। আর মাত্র 5 বছরে কত বড় হয়ে গেছিস তুই সুজন। মামা মামি কেমন আছেন? তারা এসেছেন?
আলহামদুলিল্লাহ ভালো ভাই, মা বাবা আসবেন খুব শীঘ্রই, বলল তোমাকে আগে নিয়ে যেতে। তাদের সখ্যতা বিনিময় করতে করতে রুবি রুনা দৌড়ে এসে ভাইকে দেখে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। খুশিতে এক প্রকার কান্না করে দিল দুই বোন। রাফি দুই বোনের কপালে চুমু এঁকে আদরে জড়িয়ে নিল নিজের সাথে তাদের। সেই আদরের ছোট্ট বোন দুটো আজ কত বড় হয়ে গেছে ভাবা যায়। একজন একজনের মা, আর একজন সেই পথেই অগ্রসর হবে কিছুদিনের ব্যবধানে। মমতা বেগম রোহানকে কোল থেকে বাহিরে এসে রাফিকে দেখেই থমকে যায়। ছলছল চোখে ছেলের দিকে তাকিয়ে থাকে। যতই মান অভিমান রাগ করে থাকুক না কেন, নিজের সন্তানকে এতদিন পর দেখে কোনো মাই নিজেকে শক্ত রাখতে পারে না। ছলছল চোখে রাফি নিজের জন্মদাত্রী মাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি দুই বোনকে আলতো হাতে সরিয়ে মায়ের সামনে এসে দাঁড়ায়। দুই হাতের আদলে মায়ের মুখটা ধরে নেয় রাফি। মমতা বেগম অভিমানে চোখটা বন্ধ করে নেয়। সাথে সাথে টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এতদিন পরে এসে মায়ের চোখের পানি দেখে রাফির বুকে ছলাৎ করে ওঠে। রাফির গলা কাঁপছে, অপরাধ বোধ কাজ করছে নিজের মধ্যে রাফির। মায়ের মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে, সেই দাম্ভিক ভাবটা এখন আর নেই। চুলে পাক ধরেছে, অথচ সে জানতেও পারেনি কেমন ছেলে সে। চোখটা বন্ধ করে রাফি মায়ের কপালে কপাল ঠেকিয়ে কাপা কাপা গলায় বলল, মম। মমতা বেগম আর নিজেকে শক্ত করে ধরে রাখতে পারল না। ছেলের বুকে পড়ে হাউমাউ করে কেঁদেই দিল। রাফি তার মাকে বুকে জড়িয়ে নিয়েও প্রায় কেঁদে দিল। জনি মা ছেলের রাগ অভিমানের পাহাড় গলতে দেখে হেসে দিল। সেই যে রুমে এসে দরজা দিয়েছে টুসি, আর বেরই হয়নি রুম থেকে। যেই মানুষটার মুখোমুখি হবে না বলে টুসি আগে থেকে নিজেকে ঘরবন্দি করে রেখেছিল, সৃষ্টিকর্তা সেই মানুষটাকে দেশে ফিরিয়ে এনে সবার প্রথম তার সাথেই আগে দেখা করিয়ে দিল। রাফির সেই চাহনি এখনো টুসির ভেতরে সবকিছু তোড়পাড় করে দিচ্ছে। বুকের ভেতরে তীব্র ব্যথা করছে, কিন্তু এইটা কিসের ব্যথা অজানা টুসির। বারবার নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছে, কিন্তু যখনই রাফির ওই দৃষ্টির কথা মনে পড়েছে, তখনই ভেতর থেকে দুমড়িয়ে মুচড়িয়ে যাচ্ছে টুসির বুকের ভেতরটা। কারণ ছাড়াই কষ্ট পেতে খুব অসহ্যকর লাগছে টুসির। মনকে এটা বলে স্থির করলো যে আমাকে ঘৃণা করে, যে তাকে আমার ঘৃণা না করলেও ইগনোর করাই উচিত, আর টুসি সেটাই করবে। হলরুমে সবাই বসে গল্প করছে। রাতের খাবারের সময় হয়েছে, সবাই একসাথে বসে খেতে বসেছে। খেতে আসেনি শুধু টুসি। সবাই রাফিকে নিয়ে ব্যস্ত থাকলেও মমতা বেগম টুসিকে কয়েকবার চোখে হারিয়েছে। কোনোভাবেই যখন টুসির দেখা পায়নি, তখন তিনি বুঝতে পেরেছিলেন ইতস্তবোধতার কারণে টুসি সবার সামনে আসছে না। তাই তিনিও আর ডাকেননি। অনেক দিন পর পরিবারের সবাইকে পেয়ে রাফি অনেক আনন্দে উল্লাসে মেতেছিল সবার সাথে গল্পে। টুসির বিষয়টা একদমই মাথায় আসেনি আর রাফির। খাবার খেতে বসে জনি একবার টুসির কথা মনে করেছিল, কিন্তু রাফির কথা ভেবে আর মুখ ফুটে বলেনি। যদি উল্টো রিয়াক্ট করে বসে। খাওয়া শুরু করে সবাই। হঠাৎ খাবারের মাঝপথে টুসি লম্বা লম্বা পায়ে এসে কিচেনে যায়। একটা প্লেট এনে সবার সামনে ডাইনিং টেবিল থেকে 1 চামচ ভাত, ছোট মাছের টুকরা, 2 পিস মাংস বোল থেকে নিয়ে পাশের ফ্রিজ থেকে একটা পানির বোতল নিয়ে কারোর দৃষ্টির তোয়াক্কা না করে সোজা হন হন করে উপরে চলে যায়। রাফির হুঁশ ফেরে। টুসির দিকে না তাকিয়ে দৃষ্টি নিজের প্লেটে স্থির রেখে বার কয়েক নিঃশব্দে লম্বা শ্বাস টেনে নেয়। সবাই খাওয়া বন্ধ করে অবাক হয়ে যায় কিছু একটা টুসির এমন ব্যবহারে। টুসি রুমে এসে শব্দ করে দরজাটা বন্ধ করে দিল। শব্দটা সবার কানে ধীর মনে হলেও রাফির কেন যেন মনে হলো তার মুখের ওপর টুসি দরজাটা বন্ধ করে দিয়েছে, যার শব্দের আওয়াজ রাফির কানে তীব্রভাবে আঘাত করছে। শক্তভাবে চোখটা বন্ধ করে দাঁতে দাঁত চেপে 2 হাত মুষ্টিবদ্ধ করে নেয় রাফি। সাথে সাথেই টুসির লেপ্টে থাকা কাজল কালো চোখ আর সেই টুসির মুখে চেপে ধরে রাখা অবস্থায় অশ্রুতে ভাসা চোখ ভেসে ওঠে রাফির চোখের সামনে। রুমের দরজা দিয়ে
ভেতরে এসে বেডে বসে চারিদিকে চোখ ঘোরাতেই রাফি কেন যেন সবকিছু অচেনা লাগে। তবুও বেশ ভালোই লাগছে নিজের রুম আবারও একান্ত ফিরে পেয়ে। অব্যবহৃত সবকিছুই আগের জায়গায় থাকলেও রুমটা প্রাণহীন মনে হলো না রাফির। যেন কেউ রুমটা যত্ন করে গুছিয়ে রেখেছে। এসে ফ্রেশ হতে এসেছিল এই রুমে, কিন্তু তখন এতটা খেয়াল করেনি রাফি। কুসুম বালিশটা কোলে নিয়ে ফোন স্ক্রল করে কিছু সময় পার করে কন্টাক্ট করে মাঙ্কুয়ার সাথে। এর মধ্যেই রাফির রুমে দরজাটা নক করে জনি। ফোনটা কেটে দিয়ে রাফি দরজাটা খুলে দিলে জনি ভেতরে আসে। সরি রে, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসতে হলো। তোকে না দিয়ে স্বস্তি পাচ্ছি না এটা। আমার এত বড় একটা দায়িত্ব দিয়েছে আমার ঘাড়ে, যে কি বলবো। কি এটা? খুলে দেখ। দেশে আসার জন্য তুই যেটা চেয়েছিলি, এই সেই ডিভোর্স পেপার, চেক করে নিস। রাফি কাগজটা হাতে নিয়ে কিছু একটা ভাবলো, তারপর বলল, ধন্যবাদ ইয়ার, আমি এটা পড়ে দেখে নিব। এখন একটু টায়ার্ড। অ্যাজ ইউর উইশ। তাহলে ঘুমিয়ে পড়। গুড নাইট। গুড নাইট। জনি সোজা চলে যায় রাফির রুম থেকে। জনি যেতেই রাফি খামের ভেতরে থাকা কাগজটা বের করে সাইন দেখে নেয়। সুন্দর করে খোদাই করে তুষবা শিকদার নামটা লিখে সই করা দেখে রাফির গাটা জ্বলে ওঠে। রাফি চেয়েছিল ডিভোর্সটা সে আগে দিবে, কিন্তু টুসি আগে ডিভোর্স পেপার সই করে দেওয়ায় রাফির বেশ অপমান বোধ হলো। নিজেকে কেমন যেন খুব ছোট মনে হলো। খামটা ছুঁড়ে বেডের ওপরে ফেলে ব্যাগ থেকে একটা সিগারেটের বাক্স বের করে সেটা দিয়ে সোজা বেলকনিতে চলে গেল। এখানে আসার পর একটা সিগারেটও মুখে দিতে পারেনি, তাই তার নেশাটা খুব জেঁকে বসেছে রাফির। এটা না খেলে ঘুম তার চোখে আর ধরাই দিবে না। রুমের ভেতরে স্মোক করলে তার তীব্র গন্ধটা থেকেই যায়, সেটা ভেবেই বেলকনিতে চলে গেল রাফি। দিয়াশলাই নিয়ে একটি সিগারেট ধরিয়ে 2 টান দেওয়ার পর রাফির হঠাৎ মনে হলো খুব কাছ থেকে একজন মেয়েলি আর পুরুষের কণ্ঠ ভেসে আসছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে রাফির সময়টা দেখে নিল, 11টা 25। এত রাতে কে কথা বলছে জানার জন্য ভেসে আসে কণ্ঠস্বরের ওপর গভীরভাবে মনোযোগ দেয় রাফি। মিনিট খানেক পর বুঝতে পারে ভেসে আসা কণ্ঠস্বরটি তার ফুফাতো ভাই সুজন, এবং পাশের রুম থেকে যেহেতু কথার আওয়াজ আসছে, তাহলে টুসির। রাফির কপালে ভাঁজ পড়ল। এত রাতে একজন ছেলে আর মেয়ে, তারা কি এমন কথা বলছে জানার জন্য। কান পেতে কথায় মনোযোগ দিলে শুনতে পায় তাদের কথা। কিরে, নিচে গেলি না যে? সবাই একসাথে খাবার খেলো, অথচ তুই ছিলি না, আবার এখন এখানে আনমনা হয়ে দাঁড়িয়ে আছিস। যে আমাকে ঘৃণা করে তার সামনে বসে খাবার খাবো, এটা ভাবলে কি করে তুমি সুজন ভাই? আত্মসম্মান বোধ বলেও তো একটা শব্দ আছে। তোর কষ্ট হচ্ছে না তাই না? কষ্ট? কষ্ট কেন হবে আমার? একটা নিচু মন মানসিকতার ব্যক্তির জন্য আমি কষ্ট পেতে যাব কেন? তাছাড়া কষ্ট তার জন্য পাওয়া যাকে আমরা মূল্যায়ন করি। আর তুমি তার জন্য কষ্ট পাচ্ছি কিনা জিজ্ঞাসা করছো, যাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। সে এখানে এসেছে বলে তার জন্য আমি কষ্ট পাবো, এটা তোমার ভুল ধারণা। সে এখানে থাকুক আর নাই থাকুক, আই ডোন্ট কেয়ার। আমার কিছুই যায় আসে না তাতে। রাফির নামে এমন কথা তারই ভাইকে বলতে শুনে টুসির প্রতি রাগটা আরো চড়াও হলো রাফির। কত বড় সাহস এই মেয়েটার! রাফি চিন্তা করতে পারছে না, তাদের বাসায় থেকে তারই খেয়ে তারই পরে তারই নামে কথা শোনাচ্ছে, তাও কিনা তার ভাইকে। এই মেয়ে কে? সে কিছুতেই ছাড়বে না। সুজনের প্রতিও একটা রাগ জমা হলো রাফির। তার ভাইয়ের নামে একটা মেয়ে বদনাম করছে, আর সে এটা চুপচাপ শুনছে, একটি কথাও বলছে না। আর এত রাতেই বা একটা মেয়ের রুমে, তার কি? ভাইয়ের নামে বদনাম শুনতে ভালো লাগছে তার? এর উত্তরও সুজনকে দিতেই হবে। রাফি জোরে জোরে কয়েকটা টান সিগারেট দিয়ে শেষ অংশ ছুঁড়ে পা দিয়ে পিষে ফেলে বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নেয়। রাগে থরথর করে তার শরীরটা কাঁপছে। টুসির বলা নিচু মন মানসিকতার ব্যক্তি সে, তার কোনো মূল্য নেই। সে থাকুক আর না থাকুক, টুসির কিছুই যায় আসে না। কথাগুলো বারবার কানে বাজছে রাফির। রাফি মুখ মুছে খুব জোরে দরজাটা খুলে সোজা পাশে টুসির রুমে ঢুকে সোজা বেলকনির কাছে এসে দাঁড়িয়ে দেখল
টুসির থেকে 1.5 হাত দূরত্ব বজায় রেখে সুজন টুসির রেলিং ধরে দাঁড়িয়ে কথা বলছে। টুসি সুজন দুজনই অপ্রস্তুত হয়ে পড়ে এমন আচমকায় রাফির আগমনে। সুজন কিছুটা সরে এসে রাফিকে বলল, ভাই তুমি এখানে? টুসি আর তার কথা রাফি শুনে নিয়েছে কিনা তাই ভয়ে ভয়ে কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, রাত 11:30টার বেশি বাজে আর তুই এখানে? যা ঘুমিয়ে পড়, সকালে তোর সাথে আমার কথা আছে।